ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কি ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তো আজকে মোটামুটি যতটুকু যে আলোচনা করার ফারুক স্যার আলোচনা করে দিবেন। আমার মনে হয় আগামীকালকে শুধু একটু ওই যে রিটেনের জন্য সবাই প্রস্তুতি নিল, যেগুলো যেগুলো ফারুক স্যার বলে সেইগুলো থেকে প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার ফার্স্ট হাফে আমরা ফিজিক্যালি ওখানে যাবে আসবো। আসলে পরে দুটা বিষয় নিয়েই একেবারে জিস্ট আলোচনা করবো। আর শুক্রবার একেবারেই শনিবার যা যা হইতে পারে সেটার একেবারে ফুল প্র্যাকটিস করব শনিবার, এই শুক্রবার। আমার মনে হয় এটা দেখি ফারুক স্যার কি বলেন। তো এরকম হলে কেমন হয়, কারণ এখন তো মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়েছি যে ডেমো যেগুলো নি দেখ, মোট কথা যদি বলে পার্সোনাল পোর্টফোলিও বলে তাহলে আমরা কিভাবে করব, যদি আমাদেরকে এই মানে এগ্রিকালচারটা বলে তাহলে আমরা কি করে কাজ করব, তারপরে আমরা যদি লিবারেশন বাংলাদেশ যদি বলে তাহলে আমরা কি করে কাজ করব। তিনটা চারটা জিনিসের একই ফরম্যাট। যেমন এখানে সোজা কথা বলি, হোম পেজে যা আসবে এখন ওইটা কিন্তু ন্যাপবার থাকতেই হবে, অন্যগুলো স্লাইডার থাকতেই হবে। হয়তো পার্সোনাল পোর্টফোলিওতে স্লাইডার না দিয়ে আমরা দুটা কলাম কিভাবে একটা নিজের ছবি আর নিজের সম্বন্ধে অল্প একটু লিখবো, মিশন ভিশন সহ। এরপরে অ্যাবাউট, তারপরে বা সার্ভিস পোর্টফোলিও, ওগুলো কিন্তু একই স্টাইলের, তো সেম দেখা যাবে যে একই জিনিস করা হয়েছে। কিছু কিছু নতুন জিনিস ওই যে পার্সোনাল পোর্টফোলিওতে হয়তো প্রোগ্রেস কি হচ্ছে, সিবি কোন কোন জায়গায় সেট করব, এরকম কিছু বিষয় আসতে পারে। বাট সবগুলো নিয়ে কিন্তু আমরা বুট স্টাফ থেকে যতটুকু করা যায় আমরা চেষ্টা করব ওটুকুই, ওর বাইরে খুব একটা বেশি যাব না। আমাকে ওই যে গতকালকে লিঙ্কে কে দিল একজন, ওর কাজ দেখলাম, ও অনেক কাজ করেছে, কিন্তু ও তো ওই কাজ আমার মনে হয় না যে ওই 2 ঘন্টার মধ্যে সে করতে পারবে। এই জন্য আবারও আমাদের প্র্যাকটিসে যেতে হবে। প্র্যাকটিস শুধুমাত্র আমরা বুটস্ট্র্যাপ থেকে যতটুকু করতে পারি, এই জায়গার যদি সীমাবদ্ধ থাকি তাহলে আমার যেটা সুবিধা হবে, সময়ের মধ্যে কাজ হবে, সেটা রেসপন্সিভ হবে, অনেক ইজি হবে, মানে কমন জিনিসই হবে। ফলে কপি কপি করে অনেক কাজ আমরা করে ফেলতে পারবো আমার বিশ্বাস। সবগুলোর সামারিতে যা যা চেঞ্জ আসে এটা আমরা ওই শুক্রবারে, বৃহস্পতিবার একবার আমি দেখা দিব, শুক্রবার ফাইনাল স্টেজে একটা কাজ দুটা কাজ করব। আর আজকে আমার মনে হয় ফারুক স্যার যেগুলো যেগুলো নিয়ে কথা বলতে চায় বললেন। যদি আমার মনে হয় যে আগামীকালকে রেস্ট নিয়ে, রেস্ট ঠিক বলতে আমি বোঝাচ্ছি যে যার যার নিজের মতন করে রিটেনের প্রশ্নগুলো একটু ভালো করে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে দুইটা তিনটা জিনিস। আমি একটু বলেছিলাম যে আমাদের যে সিবিএলএম গুলো আমি দিয়ে দিয়েছিলাম, ওখানে বলেছিলাম যে সিবিএলএম গুলোর মধ্যে কতগুলো সেলফ চেক আছে, অর্থাৎ প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নের উত্তরগুলো না একবার একটু চোখ বুলাইতে বলেছিলাম। কারো পক্ষে কি সম্ভব হয়েছে এগুলো একটু দেখা, সেলফ চেক, অথবা কত নাম্বার পেজে আছে? হ্যাঁ, দরকার আরেকবার আমরা ওই ফিজিক্যালি ওখানেও দেখাই দেবো, ওই পেজ নাম্বার ধরে আমরা একটু ডিসকাস করে দেবো। কারণ সিবিএলএম গুলো থেকে কিন্তু প্রশ্ন অনেকগুলো নিয়ে কাভার করবে। শুধু প্রশ্ন আর প্রশ্নের উত্তর ওখান থেকে দেখতে হবে, আর কিছু না। কারো কি পক্ষে দেখা সম্ভব হয়েছে যে ওইগুলো পেজ গুলো কত কোন জায়গায় এবং সেলফ চেক কত নাম্বার পেজে আছে, এটা কি দেখতে পেরেছে কেউ? আচ্ছা, না হলে আমি লিখে দেব কত নাম্বার পেজে আছে, এবং সেগুলো নিয়ে আমি ব্যাখ্যাও করে দেব ওই দিন বৃহস্পতিবার। দিলশাদ কেমন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, খবর কি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার। আচ্ছা, আমরা একটু ফারুক স্যারের কাছে যাই, উনি কি বলে একটু শুনি। জি স্যার, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। Good. আচ্ছা, আপনারা হচ্ছে যে আমরা অলরেডি দুইটা সেট সলভ করছি, রিটেন সেট, তাই না? জি স্যার। এখন আমরা আজকে 3 নম্বর আর একটা সেট করব, সলিউশন করব। তো এইটা হচ্ছে এইটাতে আপনারা এসে অনেকটা বুঝতে পারবেন কিছু বিষয়, যে বারবার কোশ্চিন রিপিট হচ্ছে। হ্যাঁ, তার মানে এই টাইপের কোশ্চিন গুলোই আপনাদের পরীক্ষায় আসবে, অ্যাসেসমেন্টে আসবে। আর আমি স্যারকে একটু রিকোয়েস্ট করবো, স্যার যে জেনারেল একটা পার্ট আছে না সিবিএলএম এ বা সিএসএ, হ্যাঁ 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 আছে। স্যার জেনারেল পার্টটা একটু এনাদেরকে পড়াতে হবে। অসুবিধা একটু নেই। জেনারেল পার্টটা দেখে আচ্ছা ওখান থেকেও আমি দেখাই দেব। 3-4টা কোশ্চিন আসে এখন, আগে আসতো না। হ্যাঁ, এখন ইদানিং ওই জেনারেল পার্ট থেকে কোশ্চিন দেয়। জেনারেল ওইটা একটু দেখলে হ্যাঁ দেখা যাচ্ছে এনাদের জন্য সুবিধা হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে আজকে অলরেডি একটা শীট দিয়েছি এখানে। তো আমরা যদি এই শীট 3টা ভালোভাবে পড়ি, আমি বলি এখান থেকে আমরা 20টা কোশ্চিনের মতো কমন পাবো, 20টা কোশ্চিনের মতো পাবো। আর 10টা কোশ্চিন এই জেনারেল পার্ট থেকে থাকবে এবং বিভিন্ন জায়গা থেকে থাকবে, যে 10টা কোশ্চিন আমাদেরকে খুব সাবধানতার সাথে করতে হবে, দাগাতে হবে বা লিখতে হবে। আমি আবারও বলি, আপনারা এমসিকিউ 15টার মধ্যে 15টাই কারেক্ট করার চেষ্টা করবেন। হ্যাঁ, সো এমসিকিউ গুলো যেভাবে আসবে আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে এমসিকিউ গুলোকে কারেক্ট করার চেষ্টা করবেন। যদি এমসিকিউ ভালো হয় তাহলে আপনার হচ্ছে যে ফাইনালে মানে আপনার ভালো আসবে আর কি, মার্ক টোটালি ভালো আসবে। হ্যাঁ, তো এই বিষয়টার উপর খেয়াল রাখবেন। আমি একটু স্যার একটা মিনিট, আমি কি ওইটা শীটটা করে দেব, শেয়ার করে দেব? স্যার আমি শেয়ার করতেছি, সমস্যা নেই, আমার কম্পিউটারে আছি আমি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে ফাইন। দেখা যাচ্ছে। তো নরমালি হচ্ছে আমরা অন্যান্য দিনের মতো আজকেও একটা কোশ্চিন সলভ করব। তো জাভা স্ক্রিপ্টের কোশ্চিন গুলো কিন্তু বেশি থাকে। হ্যাঁ, মাথায় রাখবেন আপনারা। আমি গতকালকে বলছিলাম যে W3 স্কুল থেকে, আমি যদি একটু W3 স্কুলে যাই, স্যার আজকে যে কোশ্চেনটা আমরা সলিউশন করবো এটা কি রিসেন্টলি আসছে এরকম বলছে? এগুলো আসলে ওরকম না। হ্যাঁ, এগুলো আমরা হচ্ছে আপনাদেরকে একটা সাজেশন তৈরি করছি। হ্যাঁ, সেই সাজেশন থেকে আপনাদেরকে পড়াচ্ছি এবং এই ধাঁচের কোশ্চিন গুলো হয়, এইটা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য পড়াচ্ছি। দেখেন এখানে এই যে জাভা স্ক্রিপ্টের যে পার্ট গুলো আছে, জাভা স্ক্রিপ্ট আমরা ওই যে জেএস হায়ার টু, মানে জাভা স্ক্রিপ্ট আমরা কোথায় লিখতে পারি, হ্যাঁ কয় ভাবে লিখতে পারি, এগুলো প্রশ্ন থাকবে। আমরা জানি যে জাভা স্ক্রিপ্ট আমরা 3 ভাবে লিখতে পারি, সিএসএস এরকম 3 ভাবে লিখতে পারি, জাভা স্ক্রিপ্ট এরকম 3 ভাবে লিখতে পারি, ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইনে আমরা জাভা স্ক্রিপ্ট লিখতে পারি। এবং দেখেন এই যে জেএস আউটপুট, এখান থেকে একটা কোশ্চিন থাকেই। আপনি এখানে এই কোশ্চিনটা পাবেনই, যে ডকুমেন্ট ডট রাইট, হ্যাঁ, তারপরে ইনার এইচটিএমএল, উইন্ডো ডট অ্যালার্ট, কনসোল ডট লগ, মানে এখান থেকে এই 4টা লাইন থেকে একটা মার্ক আপনি পাবেনই। ঠিক আছে, তো সে মার্কটা কি হতে পারে, যে আমরা আউটপুট নেওয়ার জন্য জাভাস্ক্রিপ্টে কি ব্যবহার করে থাকি, অথবা কনসোলে আমরা ডাটা শো করার জন্য জাভাস্ক্রিপ্টে কোন ফাংশন ব্যবহার করে থাকি, তখন হবে কনসোল ডট লগ। গতকালকে আমরা এটা আলোচনা করছিলাম। অ্যালার্ট হলে পপ আপ দিবে, হ্যাঁ,
ডকুমেন্ট ডট রাইট হচ্ছে আমরা এইচটিএমএল এর ভিতরে আমরা যেগুলোকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কন্টেন্ট ঢুকাই দিতে পারি এগুলো। তারপরে সিনট্যাক্স নিয়ে থাকবে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট আমরা কিভাবে ডিক্লেয়ার করি এটা নিয়ে কোশ্চেন নাও থাকতে পারে। তবে কমেন্ট নিয়ে আছে কিন্তু, বুঝছেন? অর্থাৎ যে সিনট্যাক্স এর ভিতরে যে সিনট্যাক্স, যে স্টেটমেন্ট এবং যে কমেন্ট আছে, এই কমেন্ট নিয়ে একটা কোশ্চেন থাকবে যে জাভাস্ক্রিপ্টে সিঙ্গেল লাইন কিভাবে কমেন্ট করে, মাল্টি লাইন কিভাবে কমেন্ট করে, তাই না? যে মাল্টি লাইন কমেন্ট স্টার্ট উইথ স্ল্যাশ স্টার এন্ড ইন উইথ স্টার স্ল্যাশ। গতকালকে আমরা এটা কিন্তু কথা বলছিলাম, তাই না? হ্যাঁ, তো এই 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 কোশ্চেন গুলো দেখা যাচ্ছে যে এখান থেকে থাকলো। তারপর জেএস ভেরিয়েবল, দেখেন এই জেএস ভেরিয়েবলের এখান থেকেও কিন্তু একটা কোশ্চেন আসছিল। কি ছিল? যে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কোন মেথড বা কোন ফাংশন ব্যবহার করে থাকি, তাই না? আমরা বলছিলাম যে লেট দিয়েও ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, কনস্ট্যান্ট দিয়েও ডিক্লেয়ার করা যায় এবং var দিয়েও ডিক্লেয়ার করা যায়। তা আমরা বলছিলাম যে আমরা var অ্যান্সারটা সিলেক্ট করব। তার মানে দেখেন এতটুকু জায়গার মধ্যে আমরা 4টা কোশ্চেন পেয়ে গেলাম কিন্তু। তারপরে যে অপারেটর, হ্যাঁ, অপারেটর নিয়েও কিন্তু আমাদের একটা প্রশ্ন ছিল, তাই না? যে এরিথমেটিক অপারেটর গুলো কোনগুলো, তাই না? এরিথমেটিক অপারেটর যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার এরিথমেটিক অপারেটর। এখানেও একটা কোশ্চেন ছিল। তারপরে যে ইফ কন্ডিশন, দেখেন ইফ এলস নিয়েও একটা কি ছিল, প্রশ্ন ছিল কিন্তু আমাদের। কি প্রশ্নটা ছিল? যে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো কি কি, তাই না? কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো হচ্ছে যে ইফ, ইফ ইলস, তারপরে সুইচ, টার্নারি অপারেটর আছে। তো এইগুলো কিন্তু দেখেন, আমি এই জন্য আপনাদেরকে বলছিলাম, জানি না আপনারা কতটুকু ফলো করছেন, যে W3 স্কুলের জাভাস্ক্রিপ্ট ট্যাব থেকে যে এই বেসিক যে জিনিসগুলো আছে, এই বেসিক জিনিসগুলো যদি আপনি দেখে আসেন তাহলে জাভাস্ক্রিপ্ট আপনার প্রত্যেকটা কোশ্চেনই কারেক্ট হবে। এরপর হচ্ছে যে জেএস লুপ, হ্যাঁ, লুপ নিয়ে একটা কোশ্চেন আছে, তাই না? আমাদের ছিল কিন্তু যে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ, এই 3টা লুপের মধ্যে পার্থক্য কি বা কোনটা কিভাবে কাজ করে আমরা পড়ছিলাম না গতকালকে? যে ফর লুপ হচ্ছে নির্দিষ্ট নাম্বার আমরা যেটা সেট করে দেব, নির্দিষ্ট নাম্বার পর্যন্ত কি হবে, কোড এক্সিকিউট হবে। আর হোয়াইল লুপ হচ্ছে কি, আপনার হচ্ছে যে প্রথমে কন্ডিশন চেক করবে, এরপর কি হবে, যদি কন্ডিশন সত্য হয় তাহলে পরের লাইনে গিয়ে কোড এক্সিকিউট হবে। আর ডু হোয়াইল লুপ কি হচ্ছে, কি বলছিলাম, যে মিনিমাম একবার কোডটা এক্সিকিউট হবে, এরপর কন্ডিশন চেক করবে, তাই না? এরকম করে বলছিলাম। ওই প্রশ্নটাতে এই অ্যান্সার গুলো কিন্তু দেয়া আছে। আপনারা অবশ্যই, আমরা যে সাজেশন গুলো দিচ্ছি, সাজেশন গুলো একটু ভালোভাবে পড়বেন। আমি এদিকে আর নাই আসি। দেখেন এখান থেকে যে লুপ নিয়ে কোশ্চেন আছে, জাভাস্ক্রিপ্টের স্ট্রিং নিয়ে কোশ্চেন আছে, তাই না? তারপরে আছে নাম্বার, ফাংশন নিয়ে একটা কোশ্চেন আছে। ফাংশন কি, মানে একটা ফাংশন ডিক্লেয়ার করেন, তাই না? এই যে ফাংশন, মাই ফাংশন p1 p2 বা যাই না লেখেন না কেন, রিটার্ন এটা করে দিলাম, হয়ে গেল। অথবা আমি ওখানে দেখেন খুব সহজ করে একটা ফাংশনের কোড লিখে দিছি, হ্যাঁ। তো এই দেখেন এখান থেকে যতদূর পর্যন্ত আসছি সবগুলো থেকে একটা একটা করে কোশ্চেন ছিল। আর এগুলো একদম বেসিক। এই জন্য আমি বলছিলাম যে যারা জাভাস্ক্রিপ্টের 3টা ক্লাস অন্তত করছেন, আপনাদের প্রত্যেকেরই পরীক্ষা অ্যাসেসমেন্ট ভালো হবে। কারণ জাভাস্ক্রিপ্ট থেকেই কোশ্চেন আসে, ঠিক আছে, কিন্তু জাভাস্ক্রিপ্টের বেসিক কোশ্চেন গুলো আসে। এর থেকে হয়তো একটা সর্বোচ্চ 2টা কোশ্চেন থাকবে, যে জাভাস্ক্রিপ্টের কোশ্চেন 2টা হয়তো একটু হার্ড হবে, যেটা আপনার জন্য একটু আনসার করতে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু আর বাদ বাকি যা আছে সবগুলো কিন্তু সহজ কোশ্চেন আসবে। তো যাই হোক, এগুলো আপনারা একটু জাস্ট মনোযোগ দিয়ে পড়ে দেখবেন। আমি আবার একটা কোশ্চেন যেটা সলভ করার কথা ছিল, এটা আমরা কথা বলি। তো প্রথম কোশ্চেনটা এখানে দেখেন দেয়া আছে, হাউ ডু ইউ জেনারেট। একটু তাহলে একটা কোশ্চেন খুলি, তাহলে আপনি স্যার রিকমেন্ড করতেছেন, তাহলে আমরা বেসিক জাভাস্ক্রিপ্ট যেটা আছে এটা একটু স্টাডি করে নিব ভালোভাবে স্যার। জি জি জি, এইটা একটু অবশ্যই ভালোভাবে আপনারা করে নেবেন, মানে একটু দেখে দেখে আসবেন, হ্যাঁ। তাহলে হচ্ছে যে আপনাদের অ্যাসেসমেন্ট ভালো হবে, হ্যাঁ। ওকে স্যার, ওকে। ওকে, আমরা যে কোশ্চেন গুলো পড়াচ্ছি এই কোশ্চেন গুলোর যে আসবে এরকমটা না, তবে যে বলছি যে না হলো আমি আশা করতেছি মিনিমাম 20টা কোশ্চেন থাকবে। আর এগুলো তো আমরা ভালোভাবে পড়বো, এবং জাভাস্ক্রিপ্টের এই পার্ট গুলো যদি একটু দেখে আসি তাহলে আমরা মানে 100% অ্যান্সার করতে পারবো, কারেক্ট অ্যান্সার করতে পারবো, হ্যাঁ। জি স্যার।
ওকে, তাহলে আমরা প্রথম প্রশ্নটাতে আসি, হাউ ডু ইউ জেনারেট র্যান্ডম নাম্বার ইন জাভাস্ক্রিপ্ট। অর্থাৎ জাভাস্ক্রিপ্টে আমরা র্যান্ডম নাম্বার কিভাবে জেনারেট করি। র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন আছে math.random। এখন এই ফাংশনটা বা র্যান্ডম নাম্বার জেনারেট করার কেন দরকার হয় জানেন? যেমন আপনারা অনেকেই, আমি যদি পিএইচপির কথা বলি, পিএইচপি দিয়ে আপনারা অনেকেই প্রজেক্ট করছেন না কি? যদি ক্রুড প্রজেক্টের কথা বলি, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, ওইখানে আপনি যদি ইমেজ আপলোড করে থাকেন, সাপোজ আইআইএসটি দিয়ে আপনি একটা ইমেজ আপলোড করছেন, এখন ধরেন যে সেটা হচ্ছে আইআইএসটির কম্পিউটার ডিপার্টমেন্টের একটা ছবি আপনি আপলোড করছেন, তো যাই হোক ওইটা কম্পিউটার ডিপার্টমেন্টে শো করাচ্ছে বা যেখানে হোক শো করাচ্ছে। এরপর আপনি কি করলেন, ধরেন যে আইএসটি তে অন্য যে ডিপার্টমেন্ট আছে, যদি বলে আরএসসি ডিপার্টমেন্ট, আরএসসি ডিপার্টমেন্টের একটা ছবি আপনি এখন আপলোড করবেন, নাম দিলেন ওই আইআইএসটি। এখন আপনি যখন এই সেম নামে ছবিটা আপলোড করবেন তখন আগের ছবির সাথে কিন্তু রিপ্লেস হয়ে যাবে, তাই না? আমরা কি বেশ কিছু জায়গায় দেখবেন, গুগল ড্রাইভে বলেন বা বেশ কিছু জায়গায় যদি আমরা সেম নামের ফাইল নিয়ে যাই, তাহলে বলে না যে আপনি কি এটা রিপ্লেস করতে চাচ্ছেন নাকি ডুপ্লিকেট করতে চাচ্ছেন, এরকম একটা মেসেজ আমাদেরকে দেয় না? দেয়। কিন্তু যদি আমি বলি যে আমি রিপ্লেস করতে চাচ্ছি, তাহলে কিন্তু ওই ফাইলটার সাথে এই ফাইলটা রিপ্লেস হয়ে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে যে এই math.random ফাংশনটা ব্যবহার করে যে আমি যে নামেই ফাইল আপলোড করি না কেন, ওই নামের শেষে র্যান্ডমলি একটা নাম্বার জেনারেট হবে, র্যান্ডমলি একটা নাম্বার জেনারেট হবে, যে নাম্বারটা কখনোই একটা নাম্বারের সাথে আর একটা নাম্বারের মিল হবে না। যেমন লটারি করার ক্ষেত্রে আপনার হচ্ছে যে এরকম হয়, বিভিন্ন কাজে আপনার এই math.random যে ফাংশনটা আছে এইটা ব্যবহার করা হয়। তাহলে প্রশ্নটা কি ছিল, যে আমরা র্যান্ডমলি নাম্বার জেনারেট করার জন্য কি ফাংশন ব্যবহার করি? অ্যান্সার হচ্ছে math.random। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হাউ ডু ইউ ক্রিয়েট এ মাল্টিপল স্ট্রিং ইন জাভাস্ক্রিপ্ট। আপনি জাভাস্ক্রিপ্টে মাল্টিপল স্ট্রিং কিভাবে ক্রিয়েট করবেন? ইউজিং ব্যাকটিক্স। ব্যাকটিক্স ব্যবহার করে আপনি মাল্টিপল স্ট্রিং ব্যবহার করতে পারেন, ক্রিয়েট করতে পারবেন জাভাস্ক্রিপ্টে। 3 নম্বরে প্রশ্ন আছে, হোয়াট আর দ্য লেট, constant and class keyword introduced in ES6? How do they differ from the ES5 counterparts? আমরা কিন্তু একটু আগে দেখে আসলাম আমরা W3 স্কুলে, যে লেট দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, কনস্ট্যান্ট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, হ্যাঁ, ক্লাস একটা আলাদা কিওয়ার্ড যদিও বা। তাহলে যাই হোক এই তিনটার পার্থক্য জানতে চাইছি। দেখেন, লেট ফর ব্লক স্কোপ ভেরিয়েবল, হ্যাঁ, আমরা জানি যে লেট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তো লেট কি? লেট ফর ব্লক স্কোপ ভেরিয়েবল, কনস্ট্যান্ট ফর কনস্ট্যান্ট মানে ধ্রুব, আর ক্লাস ফর ক্লাসেস। ঠিক আছে, এগুলো একদম বেসিক জিনিস, আমি আশা করি যে আপনারা আসলে বুঝতেছেন এবং পারবেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ jQuery এন্ড হোয়াট ইজ দ্য মেইন পারপাস ইন ওয়েব ডেভেলপমেন্ট। দেখেন তো, আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি যে jQuery কি, হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টে jQuery এর মেইন পারপাসটা কি? প্রশ্ন হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্ক, অ্যানসার কি বলে অপশন, jQuery কি সিএসএস এর ফ্রেমওয়ার্ক? মোটেও না। 2 নম্বরে কি আছে, এ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ফর সিম্পলিফাইং এইচটিএমএল DOM ম্যানিপুলেশন, ইভেন্ট হ্যান্ডলিং এন্ড অ্যানিমেশন। এটা একটা গেল। সি নাম্বারটা যদি পড়ি, এ ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক, jQuery কি ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক? মোটেও না। ডি নাম্বারটা গেছে এ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, jQuery কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম? মোটেও না। তার মানে দেখেন এখানে খুব সহজ ভাবে বোঝা যাচ্ছে যে jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, এটা দিয়ে আমরা এইচটিএমএল DOM ম্যানিপুলেশনের কাজ করে থাকি এবং ইভেন্ট হ্যান্ডলিং এর কাজ করে থাকি, বিভিন্ন ধরনের অ্যানিমেশন করে থাকি, তাই না? তার মানে কি বি নাম্বার আনসারটা ঠিক। এরপর 5 নম্বর প্রশ্নতে যদি আসি, what is the purpose of the alter attribute in HTML image tag? আপনারা ইমেজ ট্যাগ ব্যবহার করেন না, আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করি না। ইমেজ ট্যাগ ব্যবহার করে একটা alter attribute কিন্তু নেই। সেই alter attribute এর কাজ কি? alter attribute এর কাজ হচ্ছে it provides alternative text for the image for accessibility,
অর্থাৎ আমাদের ইমেজের ফাইলের পাথ যদি কোনো কারণে ভুল হয় তাহলে তো ইমেজ শো করবে না, তাই না? তখন কি হবে, অল্টার ট্যাগের ভিতরে আমরা যে টেক্সটটা দেব ওই টেক্সটটাই কিন্তু এখানে শো করবে। এইটা একটা পারপাস। আরো একটা পারপাস বলে রাখি এখানে নাই, সেটা হচ্ছে আমাদের কিন্তু এই অল্টার অ্যাট্রিবিউটের যে টেক্সট আছে এটা এসইও পারপাসেও খুব কাজে লাগে। যখন আমরা এসইও করতে যাই, ডিজিটাল মার্কেটার যখন এসইও করে তখন কিন্তু এই ইমেজের অল্টার টেক্সটার খুব দরকার হয়। যাই হোক, ওয়েব ডেভেলপমেন্টে আমরা অল্টার অ্যাট্রিবিউটটা ব্যবহার করি হচ্ছে যদি ইমেজের ফাইল পাথ কোনোভাবে ভুল হয়, যদি ইমেজ শো না করে তখন অল্টার অ্যাট্রিবিউটে যে টেক্সটটা আমরা দিয়ে থাকি সেই টেক্সটটাই মূলত শো করে। ঠিক আছে, এটাই হচ্ছে অল্টার অ্যাট্রিবিউটের কাজ। হোয়াট ইজ বুটস্ট্র্যাপ এন্ড হোয়াট রোল ডাজ ইট প্লে ইন ওয়েব ডিজাইন? বুটস্ট্র্যাপ কি এবং ওয়েব ডিজাইনে বুটস্ট্র্যাপের কি ভূমিকা কি? দেখেন, এ জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক মোটেও না, বুটস্ট্র্যাপ তো জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক না। সি নাম্বার সে এ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মোটেও না। এ সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মোটেও না। বি নাম্বার কি আছে? এ সিএসএস ফ্রেমওয়ার্ক ফর বিল্ডিং রেসপন্সিভ এন্ড মোবাইল ফার্স্ট ওয়েবসাইট, তাই না? বুটস্ট্র্যাপ হচ্ছে একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক এবং এটা কি মোবাইল রেসপন্সিভ এর জন্য ব্যবহার করা হয়। এটা কিন্তু কারেক্ট অ্যান্সার। 7 নম্বর হচ্ছে হুইচ সিএসএস প্রপার্টি ইজ ইউজ টু কন্ট্রোল দা স্পেসিং বিটুইন লাইনস অর অফ টেক্সট? এখানে এটা ভুল করবেন না কিন্তু, হ্যাঁ। কি বলছে, মানে প্রশ্নটা অনেক সহজ, আবেগে আপ্লুত হয়ে ভুল করা যাবে না। Which CSS property is used to control the spacing between line? Between line বলছে কিন্তু, হ্যাঁ। তাহলে between line বলতে কি, যেমন এইটা একটা লাইন, এটা একটা লাইন, এই দুইটা লাইনের মধ্যে স্পেস দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি সিএসএস এর? ঠিক আছে, টেক্সট স্পেসিং না, কিন্তু টেক্সট স্পেসিং হলে একটা টেক্সট থেকে আর একটা টেক্সটের স্পেস বোঝায়। লেটার স্পেসিং না, কিন্তু লেটার স্পেসিং ওই মূলত টেক্সট স্পেসিং কিছু নেই, হ্যাঁ। টেক্সট স্পেসিং এটা আসলে এটা কোনো প্রপার্টি নাই। লেটার স্পেসিং আছে, মানে একটা লেটার থেকে আর একটা লেটারের দূরত্ব। তারপরে লাইন স্পেসিং আছে, লাইন স্পেসিং আসলে কিছু নাই, কোনো প্রপার্টি নাই। এই দুইটা কোনো প্রপার্টি নাই, হ্যাঁ। এইটা হচ্ছে প্রপার্টি, লাইন হাইট। ঠিক আছে, লাইন হাইটের কাজ কি, একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব বৃদ্ধি করার জন্য। তো আমাদের প্রশ্নটা ছিল হুইচ সিএসএস প্রপার্টি ইজ ইউজ টু কন্ট্রোল দ্য স্পেসিং বিটুইন লাইনস অফ টেক্সট, মানে লাইনের মধ্যে স্পেস বৃদ্ধি করার জন্য কোনটা ব্যবহার করে থাকবো, লাইন হাইট। আরেকটা বলছে হোয়াট ডাজ দ্য ফ্লোট প্রপার্টি ইন সিএসএস ডু? এখন যদিও বা এই সিএসএস 3 আসার পর থেকে আমরা ফ্লোট প্রপার্টিটা ব্যবহার করি না। ফ্লোট মানে হচ্ছে ভাসমান, বুঝছেন? ফ্লোট মানে ভাসমান। যখন আমরা কোনো ফ্লোট দিয়ে কোনো ডিজাইন করি তখন এটাকে আবার ওভারকাম করার জন্য বিভিন্ন ধরনের সিএসএস টিএসএস লেখা লাগতো। তো যেহেতু সিএসএস 3 আসছে, আপডেট সিএসএস এ নতুন নতুন জিনিস আসছে, ডিসপ্লে গ্রিড আসছে, ডিসপ্লে ফ্লেক্স আসছে, হ্যাঁ, কলাম কাউন্ট আসছে। এই জিনিসগুলোতে আসার ফলে আর ফ্লোট আমরা ব্যবহার করি না। তো এটা জানতে চাচ্ছে যে ফ্লোট আসলে কি করে সিএসএস, হ্যাঁ। তার হচ্ছে ইট রিমুভস অ্যান এলিমেন্ট ফ্রম দ্য নরমাল ফ্লো, হ্যাঁ। তো যেটা বলছি আমি, যে ভাসমান অবস্থায় থাকে একটা একটা টেক্সট বা একটা এলিমেন্ট যদি এক জায়গায় থাকে, তো আসলে যদি ওটাকে ফ্লোট দেওয়া হয় তাহলে ও আসলে আর মানে অস্তিত্ব, যেমন পজিশন ওয়ান কাইন্ড অফ একটু ইয়ে হয়ে যায়, এটাও ওয়ান কাইন্ড অফ রকম। এরপর যদি এটাকে আমরা পজিশনিং করতে যাই তাহলে কি দেই, ফ্লোট লেফট সাইডে নিতে চাইলে ফ্লোট লেফট দেই, রাইট সাইডে নিতে চাইলে ফ্লোট রাইট দেই। তাহলে এটাই হচ্ছে মূলত ফ্লোট প্রপার্টির কাজ। ইট রিমুভস অ্যান এলিমেন্ট ফ্রম দ্য নরমাল ফ্লো অফ দ্য ডকুমেন্ট এন্ড পজিশন ইট টু দ্য লেফট or right of this containing element. What does the z-index property in CSS control? আমাদের কিন্তু কোশ্চেন কমন পড়া শুরু হয়ে গেছে। z-index প্রপার্টির কাজ কি, তাই না? z-index প্রপার্টির কাজ কি আমরা বলছিলাম কি, it controls the position of an element in the stacking order। অর্থাৎ কি, নিচে যদি কোনো এলিমেন্ট পড়ে যায় তাহলে ওইটাকে উপরে নিয়ে আসার জন্য আমরা z-index ব্যবহার করে থাকি। এটাই বলছে যে ইট কন্ট্রোলস দ্য পজিশন অফ অ্যান এলিমেন্ট ইন দ্য স্ট্যাকিং অর্ডার, হ্যাঁ। 10 নম্বর হচ্ছে হুইচ এইচটিএমএল ট্যাগ ইজ ইউজ টু ডিফাইন এ টেবিল রো? ও নাইস, খুব সহজ কোশ্চেন। আমরা তো টেবিল তৈরি করি, টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ থাকে, টেবিলের হেডিং এর জন্য টিএইচ থাকে, তারপরে টেবিলের ডাটার জন্য টিডি থাকে।
টেবিলের রো তৈরি করার জন্য কি থাকে, টিআর থাকে। টিআর মানে হচ্ছে টেবিল রো, টিএইচ মানে টেবিল হেড, তারপর টিডি মানে টেবিল ডাটা। হ্যাঁ, তো যেহেতু প্রশ্ন বলছে হুইচ এইচটিএমএল ট্যাগ ইজ ইউজ টু ডিফাইন এ টেবিল রো, মানে টেবিল রো তৈরি করার জন্য, তারপর আমরা জানি এটা টিআর হবে। 11 নম্বর কোশ্চেনের মধ্যে আবার কমন পড়ে গেছে, হুইচ কিওয়ার্ড ইজ ইউজ টু ডিক্লেয়ার এ ভেরিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা কোন কিওয়ার্ড ব্যবহার করে থাকি, var, তাই না? var এবং let দুটেই হবে, তো আমরা ইউজ করব var। হুইচ অপারেটর ইজ ইউজড ফর স্ট্রিক্ট ইকুয়ালিটি কম্পারিজন ইন জাভাস্ক্রিপ্ট। দেখেন সেম কোশ্চেন কিন্তু পড়ে গেল, তিনটা কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা কমন পড়ে যাচ্ছে যে কোন অপারেটরটা স্ট্রিক্টলি ইকুয়ালিটি কম্পারিজন। হ্যাঁ, সেটা হচ্ছে ট্রিপল ইকুয়াল। আমি আবারও বলি আজকেও যে ডাবল ইকুয়াল শুধুমাত্র ভ্যালু চেক করে, আর তিনটা ইকুয়াল দিয়ে ভ্যালু এবং ডাটা টাইপ দুটাই চেক করে। পরের কোশ্চেন হচ্ছে হুইচ ফাংশন ইজ ইউজ টু আউটপুট ডাটা টু দা কনসোল ইন জাভাস্ক্রিপ্ট। সেম, মানে জাভাস্ক্রিপ্টে ডাটা কনসোলে নেওয়ার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়, আমরা জানি কনসোল ডট লগ। হুইচ বিল্ট-ইন মেথড ইজ ইউজ টু কনভার্ট এ স্ট্রিং টু অ্যান ইন্টিজার ইন জাভাস্ক্রিপ্ট। সেম, একটা স্ট্রিং কে আমরা ইন্টিজারে কনভার্ট করার জন্য কি ব্যবহার করে থাকি, পার্স ইন্ট। হ্যাঁ, হোয়াট ডাজ দ্য মেথড কোয়েরি সিলেক্টর ডু ইন জাভাস্ক্রিপ্ট। এই কোশ্চেনটাও কমন পড়ে গেল। ইট সিলেক্টস দ্য ফার্স্ট এলিমেন্ট বেসড অন এ সিএসএস সিলেক্টর। দেখেন লাস্ট কয়েকটা কোশ্চেনই আমাদের কিন্তু কি সেম পড়ে গেছে। 16 নম্বর প্রশ্ন রয়েছে হাউ ডু ভিপিএনস। হ্যাঁ, আমরা যারা ইনহ্যান্স ইন্টারনেট সিকিউরিটি অ্যান্ড কানেক্টিভিটি, আমরা যারা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করি আমরা কিন্তু ভিপিএনটা ইউজ করি, তাই না? বিশেষ করে আমরা যারা বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করি, হ্যাঁ, তারা কিন্তু আমরা ভিপিএন ইউজ করি। ভিপিএন ইউজ করার কারণটা কি আমি যদি বলি, আমাদের এখানে আমরা কেন ব্যবহার করি, আমাদের সব ক্লায়েন্ট জানে যে তার কাজগুলো আয়ারল্যান্ড থেকে হচ্ছে। হ্যাঁ, আয়ারল্যান্ড থেকে হচ্ছে। তো কিছু কিছু ক্লায়েন্ট আছে মোর অ্যাডভান্স, তারা আসলে আইপি দেখে যে এই আইপিটা কোথাকার, মানে তার ওয়েবসাইটটা কোন আইপি দিয়ে লগ ইন হচ্ছে। হ্যাঁ, তো কোন আইপি দিয়ে লগ ইন হচ্ছে এটা যখন দেখে তখন ওখানে সুন্দর করে দেখা যায় যে বাংলাদেশ, তাই না? এবং বাংলাদেশের আইপি আসে, বাংলাদেশে খুব সহজে বুঝলো যে কাজটা বাংলাদেশে হচ্ছে। তো এইটার জন্য আমরা কি করি, ভিপিএন ইউজ করি। ভিপিএন ইউজ করে আয়ারল্যান্ড কান্ট্রি করে দিই। আয়ারল্যান্ড কান্ট্রি করে দেওয়ার পর এখন যদি আমরা ওনার ওয়েবসাইটে লগ ইন করি তাহলে কিন্তু দেখা যাবে যে আমি আয়ারল্যান্ড থেকেই লগ ইন করছি। ঠিক আছে, আয়ারল্যান্ডের আইপি শো করবে। এটা আছে ভিপিএন এর কাজ। আপনি এইভাবে লিখে দিলেও আপনার এই প্রশ্নের উত্তরটা ঠিক হবে। এখন আসি বইয়ের ভাষায় কি বলছে, ভিপিএনস ইনক্রিপ্ট ডাটা, ডাটা ইনক্রিপ্ট করে, মেকিং ইট সিকিউর ডিউরিং ট্রান্সমিশন। হ্যাঁ, মানে এটা একটা সিকিউর ডাটা ইনক্রিপ্ট করে। হ্যাঁ, তারপর দে অ্যালো রিমোট অ্যাক্সেস টু ইন্টারনেট রিসোর্সেস বাই ক্রিয়েটিং এ সিকিউর প্রাইভেট কানেকশন ওভার দ্য ইন্টারনেট। ওইটাই বলতেছে, পরের পার্টটা কি বললো ওটাই, যে দে অ্যালো রিমোট অ্যাক্সেস। রিমোট অ্যাক্সেস কি, যেমন আমি যে বললাম যে আমি বাংলাদেশে আছি, বাংলাদেশে থেকে যখন আমি আয়ারল্যান্ড কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি আমার আইপিটা তখন আয়ারল্যান্ড দেখাচ্ছে। আমি কি আসলে আয়ারল্যান্ডে আছি? না, আমি রিমোটলি বাংলাদেশে আছি কিন্তু আয়ারল্যান্ড থেকে অ্যাক্সেস করতেছি, তার মানে এটাই তো রিমোট। সেই কথাটাই এখানে বলছে। এই জন্যই আমি বললাম যে আমরা যদি বাংলা দিয়ে ওভাবেই সুন্দর করে লিখে দিই তাও আমার এই অ্যান্সারটা কারেক্ট হবে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ডাজ এন ইন্টারেক্টিভ ওয়েবসাইট ডিফার ফ্রম স্ট্যাটিক এন্ড ডাইনামিক। দেখেন এই প্রশ্নটা নিয়েও কিন্তু গতকাল আমরা আলোচনা করছি, তাই না? ওকে, সরি। তাহলে ইন্টারেক্টিভ ওয়েবসাইট, তারপরে ডাইনামিক ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট। আমি আজকে আর একবার বলি, স্ট্যাটিক ওয়েবসাইটের কোনো ডাটাবেস থাকে না। যদি আমাদের কোনো কিছু এডিট করার দরকার হয় তাহলে কোডের ভিতরে গিয়ে এডিট করতে হয়, এটা লিখে দিলে হবে। ডাইনামিক ওয়েবসাইটের ডাটাবেস থাকে, এর ডাটাগুলো সবগুলো ডাটাবেস থেকে শো হয়। ব্যাস। ইন্টারেক্টিভ ওয়েবসাইট কি, দেখতে ইন্টারেক্টিভ হবে, ইউজার ইন্টারাকশন থাকবে। সহজ কথা হচ্ছে ইউজার ইন্টারাকশন থাকবে। যেমন ফর্মের মধ্যে আমরা বিভিন্ন ধরনের অ্যাড করতে পারি, ইভেন্ট অ্যাড করতে পারি। হ্যাঁ, তারপরে আমরা রিয়েল টাইম ডাটা দেখতে পারি। এটা হচ্ছে ইন্টারেক্টিভ ওয়েবসাইট। পরেরটা হচ্ছে
হুইচ কোড এডিটর ডু ইউ প্রিফার ফর ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট এন্ড হোয়াই? এটাও আমাদের কমন পড়ে গেছে, বলতেছে যে আপনি কোন কোড এডিটরটা ব্যবহার করবেন এবং কেন। আমরা জানি, আমরা বলবো যে আমরা ভিএস কোড ব্যবহার করব, কারণ এটাতে অনেক এক্সটেনশন ব্যবহার করা যায়, এটা গিটহাব এর সাথে কানেক্ট করা যায়, তাই না? এই দুইটা যদি আমরা বলি এনাফ। 19 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যান উই এক্সপ্লেইন দ্য বেসিক পারপাস অফ এফটিপি? এফটিপি মানে কি? ফাইল ট্রান্সফার প্রোটোকলের কাজ কি? আমরা গতকাল পড়ছি যে আমার লোকাল কম্পিউটার থেকে সার্ভারে ফাইল আদান প্রদান করার জন্য অথবা ডাউনলোড আপলোড করার জন্য আমরা এফটিপি ব্যবহার করে থাকি। 20 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ডু ইউ ক্রিয়েট এইচটিএমএল লগইন ফর্ম উইথ সাবমিট বাটন? সেম এই প্রশ্নটা আমরা গতকালকে পড়েছি যে আমরা কিভাবে একটা লগইন ফর্ম তৈরি করব সাবমিট বাটন সহ। তো অবশ্যই আপনি যখন এই কোডটা লিখবেন, ফর্ম ট্যাগ শুরু করবেন এবং ফর্ম ট্যাগ শেষ করবেন, এইটা মাথায় রাখবেন। তারপরে ইনপুট ট্যাব ইউজার নেম নেবেন, ইনপুট ট্যাব টেক্সট নেবেন, নিয়ে ওখানে ইউজার নেম দিবেন, পরের ফিল্ডটা নেবেন ইনপুট ট্যাব পাসওয়ার্ড, ওখানে আপনি ব্যাস পাসওয়ার্ড দিলে হয়ে গেল, প্লেস হোল্ডারে পাসওয়ার্ড লিখে দিলেন, হয়ে গেল। 21 নম্বর প্রশ্ন হোয়েন শুড আই কনসিডার ইউজিং এসভিজি ইমেজেস? আমরা এসভিজি ইমেজ কেন ব্যবহার করি? আমরা জানি যে আমরা কি লোগো এবং আইকনের ক্ষেত্রে এসভিজি ইমেজ ব্যবহার করি, কারণ এসভিজি ইমেজের রেজুলেশন অনেক ভালো থাকে। পরের প্রশ্ন হোয়াট ইজ অ্যান আইডি সিলেক্টর ইন সিএসএস? সিএসএস এ আইডি সিলেক্টর কি? আইডি সিলেক্টর হচ্ছে একটা ইউনিক সিলেক্টর, এটা বলতে বলছি, তাই না? শুধু এতটুকু লিখে দিবেন যে একটা ইউনিক সিলেক্টর, ইউনিক সিলেক্টর। 23 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ডু ইউ অ্যাপ্লাই মাল্টিপল সিএসএস ক্লাস টু এ সিঙ্গেল এইচটিএমএল এলিমেন্ট? এটাও কিন্তু গতদিন ছিল এবং আমি খুব ভালোভাবে বলছি যে শুধু ক্লাস 1 স্পেস দিয়ে ক্লাস 2 এই কথাটা লিখলে আপনার প্রশ্নটা 100% ভুল হবে। অবশ্যই একটা ট্যাগ নিতে হবে, সিঙ্গেল ট্যাগই নেন আর পেয়ার ট্যাগই নেন। যদি পেয়ার ট্যাগ নেন, সাপোজ যদি ডিপ নেন, তাহলে ডিপ শুরু করতে হবে এবং ডিপ শেষ করতে হবে, এবং ডিপের ওপেনিং পার্টে আপনি গিয়ে লিখবেন ক্লাস কথাটা ডিক্লেয়ার করে ক্লাস ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন ক্লাস 1 ক্লাস 2। ঠিক যেভাবে আমরা কোড লিখি সেম ভাবেই আপনাকে লিখতে হবে, তা না হলে ভুল দেবে। তারপরে হাউ ডু ক্রিয়েট ফাংশন ইন জাভাস্ক্রিপ্ট? জাভাস্ক্রিপ্টে আমরা ফাংশন কিভাবে ক্রিয়েট করব, এই প্রশ্নটা আমাদের কমন ছিল। এটা তো সহজ, একটা ফাংশন নেব, ফাংশনের নাম দেব, ব্যাস নিচে এসে রিটার্ন করে দেব বা কিছু একটা লিখে দেবো, হয়ে গেল। 25 নম্বর ক্যান ইউ এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন ফাংশন ডিক্লারেশন এন্ড ফাংশন এক্সপ্রেশন? এই প্রশ্নটা আমাদের একটু নতুন লাগলো। ফাংশন ডিক্লারেশন ইজ ডিফাইন্ড উইথ ফাংশন কিওয়ার্ড এন্ড হোয়েস্টেড, আর ফাংশন এক্সপ্রেশন ইজ স্টোর ইন এ ভেরিয়েবল এন্ড নট হোয়েস্টেড। এটা একটু আপনারা মুখস্থ করে রাখবেন, কারণ হচ্ছে আমাদের বেসিক এই জাভাস্ক্রিপ্টের মধ্যে এই প্রশ্নটা নেই। বললাম না যে একটা অথবা দুইটা প্রশ্ন থাকবে যেটা বেসিকের মধ্যে পড়বে না, একটু ইন্টারমিডিয়েট লেভেলের পড়বে। 26 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট আর অ্যারে এন্ড অবজেক্ট ইন জাভাস্ক্রিপ্ট? এটা আমরা গতকাল বলছি। অ্যারে কি? অ্যারে কি বলেন তো? কালেকশন অফ এলিমেন্ট। আর অবজেক্ট কি পড়ছিলাম? কি ভ্যালু পেয়ারস। হ্যাঁ, জাস্ট এতটুকু লিখে দিলে হবে। অ্যারে হচ্ছে কালেকশন অফ এলিমেন্ট, অবজেক্ট হচ্ছে কি ভ্যালু পেয়ারস। এখানে এক্সাম্পল দিয়েছে, মনে চাইলে এক্সাম্পল দিবেন, না চাইলে আপনি ওটা লিখে দিলেও হয়ে যাবে। হোয়াট আর অ্যারে এন্ড অবজেক্ট ইন জাভাস্ক্রিপ্ট? সেম প্রশ্ন দুইবার। আর একটা কথা মনে পড়ে, সেম প্রশ্ন যদি দুইবার না, আপনার যদি 30 বারই সেম থাকে, আপনি 30 বারই লিখবেন। এই কথাটা কি বোঝা গেছে? সেম প্রশ্ন, অনেকে কয় কি সেম, যদি মনে করে যে বা সেম প্রশ্ন তো এখানে দিছে, এখানে আবার কি লেখার দরকার, এক জায়গায় লিখছি। না, আপনার এক জায়গায় কেন, আপনার সেম প্রশ্ন যত জায়গায় থাকবে আপনি তত জায়গায় লিখবেন, কোনোভাবেই এই ভুলটা করবেন না। এটা আপনার জন্য প্লাস পয়েন্ট যে আপনি একই প্রশ্ন 2 বার বা 3 বার পেয়েছেন। হ্যাঁ, এটা কিন্তু হয়, এনএসডি তে এই ভুলটা করে, কোশ্চেন গুলোতে এই ভুলটা থাকে, হ্যাঁ প্রায় থাকে। তো যাই হোক, পরের প্রশ্নটা হচ্ছে ক্যান ইউ এক্সপ্লেইন দ্য ডিফারেন্স ফর লুপ, হোয়াইল লুপ এন্ড ডু হোয়াইল লুপ? তাহলে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ নিয়ে আমি একবার কথা বলছি, শুরুতেও কথা বলছি, গতকাল কথা বলছি। ফর লুপ হচ্ছে এক্সিকিউট এ সেট নাম্বার অফ টাইম, মানে একটা নির্দিষ্ট নাম্বার পর্যন্ত কোডটা এক্সিকিউট হবে। হোয়াইল লুপ হচ্ছে কন্ডিশন ট্রু হলে কি হবে, কোড এক্সিকিউট হবে। আর ডু হোয়াইল লুপ হচ্ছে মিনিমাম একবার কোডটা এক্সিকিউট হবে, এরপর কন্ডিশন চেক করবে। 29 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ডু ইউ হ্যান্ডেল কন্ডিশনাল স্টেটমেন্ট ইন জাভাস্ক্রিপ্ট ইউজিং ইফ ইলস, সুইচ অর টার্নারি অপারেটর? যেগুলো বললাম, ইফ, ইফ ইলস, এগুলোই কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো।
30 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ডু ইউ ক্রিয়েট নিউ গুগল শিট ইন ইউর গুগল ড্রাইভ। এটা ভাই এই গুগল শিট নেম এন্ড কাস্টমাইজ ইউর শিট, এটা আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, এটা তো আসলে মুখস্থ করার জিনিস না। এই প্রশ্নটা যিনি লিখছে উনি আসলে কি বুঝে লিখছে আমি জানি না। তো দেখেন আমি একটু বলি, একটু আগে আপনি একজন একটা কোশ্চিন করছে। হ্যাঁ, আমি 3টা সেট দিয়েছি, 3টা সেট কিন্তু 3বার কোনো এক সময় আসছিল। তো 3টা সেট দেখেন 3বার যদি কোনো এক সময় আসে, গতকালকে আমরা যে সেটটা পড়ছি আর আজকে যে সেটটা পড়ছি, এটা দুইটা আলাদা আলাদা সেট এবং দুইটা দুই পরীক্ষা আসছিল। এখানে দেখেন তো আমরা মিনিমাম 15টা কোশ্চিন কমন পাইনি গতকালকেরটা আর আজকের মধ্যে। একজন বলেন। জি স্যার, আছে স্যার। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে কোশ্চিন যাই আসুক না কেন আমরা মিনিমাম 15-20টা কোশ্চিন কমন পাবো। আর হচ্ছে জাভাস্ক্রিপ্টের বেসিক ওই ট্যাব গুলো আমরা যদি একটু দেখে আসি তাহলে আমাদের আরো 5টা কোশ্চিন কমন পাবো। এবং স্যার আপনাদেরকে জেনারেল একটা পার্ট আছে সিএস এর মধ্যে, ওই পার্টটা একটু পড়ালে ওখান থেকে আপনারা 5টা কোশ্চিন পাবেন। এই হলো টোটাল আপনাদের 30টা কোশ্চিন। আর আমি আশা করতেছি আপনাদের পরীক্ষা অনেক ভালো হবে আপনারা যদি একটু ভালো করে পড়েন। আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে অলরেডি মনে হয় 2টা প্রজেক্ট আপনাদেরকে করানো হয়েছে, এগ্রিকালচার ইনফরমেশন হাব এবং লিবারেশন আয়ার। দেখেন আপনার স্ট্রাকচার সেম থাকবে। যদি এগ্রিকালচার ইনফরমেশন হাব আসে তাহলে ওই রিলেটেড ইবিএস এবং হেডিং বসাবেন। যদি লিবারেশন আয়ার আসে তাহলে ওই রিলেটেড হেডিং এবং ইমেজ বসাবেন। স্ট্রাকচার সেমই থাকবে। ঠিক আছে, পোর্টফোলিও একটা ওয়েবসাইট এসে আপনি চাইলে ওইভাবেই করতে পারেন, ওই স্ট্রাকচারই যে যে ইনফরমেশন চাইবে ওই ইনফরমেশন ওই কলাম এবং গ্রিড গুলোতে বসাই দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, একটা গল্প পড়ি নাই, স্যারেরা বলতো অনেক সময় বলতো যে গরু রচনা লিখতে বললেও ওই আস্তে আস্তে ধীরে ধীরে ওই কুমিরের কাছে নিয়ে যায়, বলে যে গরুর 2টা পা আছে, হ্যাঁ গরুর একটা লেজ আছে। একদিন গরু ঘাস খাতে গেল, ঘাস খাতে গিয়ে পানি খেতে গেল নদীর ধারে। নদীর ধারে একটা কুমির ছিল, কুমিরের 2টা গোল গোল চোখ, গরুরের 2টা গোল গোল চোখ। তারপরে আস্তে আস্তে বলে যে কুমিরের শরীরে খাসকাটা 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 এরকম করে খাসকাটা খাসকাটা করে খাতা লিখে ভরাই দিছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ওয়েবসাইটে আমাদেরকে তৈরি করতে বলুক না কেন আমরা এই খাসকাটা লাগিয়ে দেবো। জাস্ট একই স্ট্রাকচার থাকবে, ইমেজ এবং কন্টেন্ট চেঞ্জ করে দেবো, তাহলে ওই ফ্লেভার চলে আসবে আমাদের। কথা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন আপনাদের কারো কোনো কোশ্চিন থাকলে আমাকে করতে পারেন, আমি আপনাদের কোশ্চিন গুলো অ্যান্সার করার চেষ্টা করব। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি ভাই বলেন। স্যার বেসিক্যালি এটা তো স্যার অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্টের জন্য ইসে করা হইতেছে, তাই না স্যার? বাট আমরা কিন্তু স্যার সব বেসিকই দেখতেছি, পিএইচপি ও পর্যন্ত দেখানো মানে কোনো কোশ্চেন নাই। তাহলে বেসিক্যালি স্যার এটা অ্যাডভান্স লেভেলে কিভাবে কি হইলো? অ্যাডভান্স আপনার লেভেল আছে 6টা। হ্যাঁ, সর্বোচ্চ লেভেল হচ্ছে 6টা। এটা হচ্ছে লেভেল 3, আর লেভেল 3 থেকেই শুরু। লেভেল 3-তে আপনার ডাটাবেজের বা ব্যাকএন্ড কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো কাজ নেই, সম্পূর্ণ হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডের উপরে। জাভাস্ক্রিপ্টেরও যে কোশ্চেন গুলো আসে এগুলো মোটামুটি দেখেন বেসিক লেভেলের, তবে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত থাকবে আপনার। এখান থেকে আমি বললাম যে মিনিমাম 2টা প্রশ্ন ইন্টারমিডিয়েট লেভেলের থাকবে। বুঝতে পারছেন? এরপরে লেভেল 3 শেষ হলে কি স্যার লেভেল 4 পাবো নাকি আমরা, নাকি স্যার এটা ইন্ডিভিজুয়ালি করতে হবে আবার? তখন আপনাদেরকে এটা ইন্ডিভিজুয়ালি করতে হবে। যদি কোথাও কোনো গভর্নমেন্টের ফান্ডে থাকে তাহলে সেখান থেকে করতে পারবেন, আইএসটি তেও যদি থাকে তখন আপনারা সেখান থেকেও করতে পারবেন। এগুলো যোগাযোগ রাখবেন আইএসটির সাথে, তাহলে আপনারা আপডেট নিউজ গুলো পাবেন আর কি। ঠিক আছে স্যার। জি। এরপর আর কারো কোনো কোশ্চিন? আচ্ছা, আপনাদের কোশ্চিন না থাকলে আমি একটু বলি, বলার পর আমি রিজা স্যারকে দিয়ে দেব। সেটা হচ্ছে আমাদের যেদিন বৃহস্পতিবার ক্লাস শুরু হবে, বৃহস্পতিবার কিন্তু আমরা 3টা সিটেরই পরীক্ষা নেব। আজকে যেহেতু মোটামুটি অনেকেই জয়েন আছেন, আমি আবারও বলি, রিকোয়েস্ট করে বলি, আপনারা অবশ্যই ভালোভাবে পড়ে আসবেন যেন আপনারা 3টা সেটেরই 30-এর 30ই পান, প্রত্যেকটা সেট থেকে যেন ফুল মার্ক পান। হ্যাঁ,
বারবার রিকোয়েস্ট করে বলতেছি, ওই দিন কিন্তু কোনো ধরনের এক্সকিউজ চলবে না। হ্যাঁ, আমি 3 দিন থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, সো এই রিকোয়েস্টটা রাখবেন। আমরা যখন পরীক্ষা নেব তখন যেন আপনারা 30-30 পারেন। দ্বিতীয় কথা হচ্ছে, ওয়েবসাইটটা আমরা তৈরি করাই নেব আপনাদের এখানে, আমাদের এখানে। আপনাদেরকে বলবো আপনারা ওয়েবসাইটটা খুব অল্প সময়ের মধ্যে বুটস্ট্র্যাপ ব্যবহার করে তৈরি করে দিবেন। সেরকম একটা সুন্দর প্রিপারেশন নিয়ে আসবেন। রিজার্ভ স্যার আছে, স্যার আরো অনেকেই আপনাদেরকে ওখানে হেল্প করবে। স্যার এই 3টা সেটের পরীক্ষা কি স্যার 13 তারিখে হবে নাকি স্যার 13-14 2 দিন? আমরা 13 তারিখেই দিয়ে নেবো আপনাদের 3টা সেটে। এটা তো আমার মনে হয় না আপনাদের একটা করে সেটে 20 মিনিট 30 মিনিটের বেশি সময় লাগার কথা। 20 মিনিটের বেশি লাগবে না, 3টা সেটে 3-60। হ্যাঁ, আধা ঘন্টা করে ধরলে স্যার মানে এই আর কি 90 মিনিট, এর বেশি লাগবে না, মানে 1.5 ঘন্টা। হ্যাঁ, আধা ঘন্টা করে ধরলেও 1.5 ঘন্টার বেশি লাগবে না। আপনারা যদি পড়ে আসেন তাহলে আমি বলি যে আপনার সর্বোচ্চ 20 মিনিট লাগবে। হ্যাঁ, একটা এরকম করে পড়াইছিলাম একবার, হুবহু সেট আসছে, আমার স্টুডেন্ট 15-20 মিনিটের পরীক্ষা দিয়ে বের হয়ে আসছে, বুঝছেন? জি স্যার। হ্যাঁ, সো আপনারা পড়ে আসেন, পড়ে আসলে 13 তারিখ দেখবেন যে এগুলো আপনি 15-20 মিনিটে দিয়ে দিচ্ছেন। বৃহস্পতিবার ক্লাস কয়টা থেকে শুরু হবে? আমাদের ল্যাবে কয়টার মধ্যে ঢুকতে হবে? এটা 9টা থেকে শুরু হবে। স্যার আছেন? এটা স্যার বলতে পারবে একটু ভালো। হ্যাঁ হ্যাঁ, স্যার আমাদের টার্গেট হচ্ছে 9টায়। জি, 9টা থেকে শুরু হবে। আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে দূর থেকে যেহেতু আসবো, প্রতিষ্ঠানে বা হোস্টেলে থাকার মতো কোনো ব্যবস্থা হবে কিনা আমি মেসেজও দিয়েছিলাম, রেসপন্স পেলাম না। একটু না না, কেন, আমি তো বলে দিয়েছি থাকার মতন ব্যবস্থা আছে। কেউ যদি থাকতে চায় সেখানে আমাদের এখানে যোগাযোগ করতে বলছি, ওই যে জুবায়ের স্যারের সঙ্গে। হ্যাঁ, অসুবিধা নেই, আমাকেও এখনো বলে দিলেও হবে, ওই জুবায়ের স্যারের কাছে বলতে হবে, কারণ এখানে আমাদের হোস্টেল আছে, পার ডে থাকা খাওয়া বাবদ 400 টাকা করে ওরা নেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সেইটা যদি আপনি কনফার্ম করেন। তাহলে আমি জুবায়ের স্যার এখানে আছে কিনা আমি জানি না। না না, এখানে নাই, নাই, আমি জুবায়েরকে বলবো কথা বলতে। হ্যাঁ, সমস্যা নেই, দিলশাদের সঙ্গে কালকেই কথা বলবে। স্যার আমাদের রেজিস্ট্রেশন করতে হয়েছে স্যার? হ্যাঁ, রেজিস্ট্রেশন মানে কি, রেজিস্ট্রেশন তো সম্পন্ন হয়েছে, হওয়ার পরে তো ডেট ফিক্স আপ হয়ে গেছে। এনএসডিএ থেকে কে আসবে সেটাও নির্ধারণ করা হয়ে গেছে। হ্যাঁ, মানে দ্যাট ইজ, আসলে স্যার অফিস থেকে অ্যাপ্লিকেশন করে ছুটি নিব, তো এই জন্য এই ডকুমেন্টস না না, আপনি 100% কনফার্ম। আমি বলি এখানে একটু, আপনি যেটা বলতে চাচ্ছেন ভাই, সেটা হলো যে আপনি রেজিস্ট্রেশন কার্ড চাচ্ছেন, তাই না? রেজিস্ট্রেশন কার্ড বৃহস্পতিবার বিকেলের আগে পাবেন না। হ্যাঁ, এনএসডিএ ইস্যু করে বিকেলের দিকে, বৃহস্পতিবার ওরা বের হওয়ার আগে আগেই রেজিস্ট্রেশন কার্ডটা ইস্যু করে। আপনি যে আমাদের এখানে আবেদন করেছেন এটা আপনি বলেন, আর বলেন যে আমি হচ্ছে আমার রেজিস্ট্রেশন কার্ডটা, আমি হচ্ছে যে আপনি এখান থেকে গিয়েও তো দিতে পারবেন রেজিস্ট্রেশন কার্ড। হ্যাঁ, তা ঠিক আছে। মানে অ্যাপ্লিকেশন সাথে দিয়ে আসতে চাইছিলাম, মানে যদি হয়তো আর কিছু চাও, অসুবিধা নাই। আমি বলে রাখছি 15 দিন আগে থেকে আর কি, কালকে আবার বলে বের হবো আর কি এখান থেকে। ওই মানে 11টা থেকে বের হলে আমার আস্তে আস্তে রাত 11টা বেজে যাবে, তাই 12 ঘন্টা মতো লাগবে। স্যার তাহলে আপনি হচ্ছে যে আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে ওনাদের সাথে কথা বলেন একটু। যার প্রয়োজন আছে, আমি যেমন দিলশাদের কথা জানতে পারলাম, আরো যদি কারো কোনো প্রয়োজন থাকে জানালে আমরা সেই ব্যবস্থা করে দিব। হ্যাঁ, থাকার ব্যবস্থা বা অন্য কোনো ব্যবস্থা লাগলে কালকে অফিস টাইমে, আমার নাম্বার তো আছে, মনে আছে না নাম্বারটা? আমার নাম্বার, জি স্যার, হোয়াটসঅ্যাপে আছে স্যার। হ্যাঁ আছে, বলে দিব আবার আমার নাম্বারটা। হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দেন স্যার। আচ্ছা, হোয়াটসঅ্যাপের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, অসুবিধা নাই। এখানে আমি চাইলে লিখে দিতে পারি 0171188। ঠিক আছে, এটা নাম্বার। তারপর আমি স্পেশালি ওই যে দিলশাদ বলেছেন, আমি ওটা করে দিব। ঠিক আছে, তাহলে এখন আমরা মোটামুটি বুঝলাম যে 3টা সেটের উপরেই আমরা ওই বৃহস্পতিবার কিন্তু থরলি
ইয়া করব, একদম রিটেন টেস্ট নেব, তাতে করে বোঝা যাবে যার যার প্রস্তুতি, তারাও বুঝতে পারবে, আমরাও বুঝতে পারবো কোথায় কার গ্যাপ আছে। আর একই সঙ্গেই যে দুটা তিনটা বিষয় নিয়ে কাজ করা হবে, একটা ভালো করে, এই যে যেমন যেটা দেখালাম, এটা যদি ভালো করে প্র্যাকটিস করা হয় তাহলে আমি বাকি দুটা ওইখানে বসেই করায় দিব। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে সবাই হাতে হাতে করে ফেললো, যে জায়গায় ছোট ছোট গ্যাপ আছে, প্রশ্ন থাকবে, সেটা আমি, প্রবলেম থাকবে, সেটা আমি সলভ করে দিব। আশা করি ডেমোতে নিয়ে কারো সমস্যা নাই। সবাই যদি রিটেনটার পর বেশি করে ফোরকাস্ট করে আর ডেমো ওই একটাই প্র্যাকটিস করে, তাহলেই আমি বাকি কাজটুকু করায় ফেলবো। দ্যাট ইজ, ডেমোতে জানি আটকে না যায় তার সব ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর রিটেনের জন্য যেটা, সেটার উপরে বেশি বেশি একটু, কালকে আমরা কিন্তু আর মিট করতে চাচ্ছি না জুমে, কারণ সবাইকে একটু এই স্পেস দিচ্ছি যাতে করে সে তার নিজের মতন করে যেখানে যেখানে দেখতে চায়, মানে ওই তিনটা থেকে থরলি মুখস্থ করলো। কেউ যদি পারে W3 স্কুলসে যে ওই জাভা স্ক্রিপ্ট একটু দেখতে চাইলে দেখে নিল। কেউ যদি পারে, মনে করি যে ওই যে CBLM পাঁচটা দিয়েছি তার ভিতরে ওখানে যে প্রশ্নগুলো আছে একবার চোখ বুলাইলো, সবগুলো পারলাম না, ঠিক আছে, শর্ট মানে শর্ট অ্যান্সার, মাল্টিপল চয়েস বা ফিল ইন দা ব্ল্যাঙ্ক, এখানে তো একটা একটা করে একটু দেখতে চেষ্টা করলাম। তো এটা হলো কি মেন্টালি নিজের প্রস্তুতি থাকা। ফাইনালি আমরা শুক্রবারে একটার উপরে বেশি চেষ্টা করব, যে একটা দুটার উপরে রাখার চেষ্টা করব, মানে কমন একটা দুটা প্রশ্নের মধ্যে রাখার চেষ্টা করব, যাতে ওগুলো না থেকে ম্যাক্সিমাম পাওয়া যায়। বোঝা গেছে কথা? জি স্যার, জি স্যার। আরো কারো কোনো প্রশ্ন আছে? কারো যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারো, আর যদি না থাকে। না স্যার, নাই স্যার, ওই যে CSS এর জেনারেল সেকশনটা দেখাইতে চেয়েছিলাম স্যার। হ্যাঁ, জেনারেল সেকশনেরটাই এখন না দেখে এখন দেখাই দিব, না বৃহস্পতিবার একবারে দেখব? স্যার বৃহস্পতিবার দিনও দেখাইতে পারেন স্যার। হ্যাঁ, তাহলে একদম পেজ ধরে ধরে আমি দেখাই দেবো কোন কোন জিনিসগুলো লাগবে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে একটু কোন সিভিএলএমটা থেকে পড়বো এটা একটু দেখা দিলে আমরা নিজে থেকে স্টাডি করতে পারবো। সিভিএলএম কোথা থেকে, আচ্ছা জেনারেলটা কোথা থেকে দেখবো আমি দেখাই দিই তাহলে। হ্যাঁ 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 স্যার, দেখাই দিন। আমি একদম শেয়ার করে দেখাই দিই। এখানে দেখতে হবে। আচ্ছা, সার্ভার চলে গেছে, দেখি কোনটা আছে আমার। তো 1 নম্বর সিবিএলএমটা, এক নম্বর মডিউল যেটা, প্ল্যান ওয়েবসাইট, না জেনারেল না, জেনারেলে গেছে একটু, 1 মিনিট, ওইটা হলো সিএসএস থেকে ধরতে হবে।
আচ্ছা, এই যে এখানে দেখেন সিএস টা দেখলেই হবে। হ্যাঁ, সিএস যেটা দ্যাট ইজ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তো সিএস আমি বলেছিলাম, সিএস এর মধ্যে আমরা যেখানে আলোচনায় আছে সেটা হলো জেনেরিক সেকশন। এই যে জেনেরিক কম্পিটেন্সি, এই যে তিনটা অংশ দেখাইছে, ওয়ার্ক ইন সেলফ ডাইরেক্টেড টিম, ক্যারি আউট workplace interaction in English, and carry out communication with clients। তাহলে এই যে তিনটা এখানেই আছে, তিনটা শর্ট করে দেখানো আছে, সেটা দেখলেই চলবে। আচ্ছা, সেই তিনটা কই, এইখানে জেনেরিক, এই যে জেনেরিক আসতেছে, জেনেরিকের থেকে হলো সেলফ ডিরেক্টেড, এই যে ওয়ার্ক ইন এ সেলফ ডিরেক্টেড টিম। তাহলে এখানে কি হয়েছে, সেইখানে বলছে আইডেন্টিফাই টিম গোলস অ্যান্ড প্রসেস। তার মানে টিম গোল কি কি আছে, রোলগুলো কি কি আছে, এই যে আন্ডারলাইন করা আছে যে দুটা অংশ, সেই দুটার কথা যদি এখানে আসি, এই যে এই ভেরিয়েবলের মধ্যে জিজ্ঞাসা যদি বলে যে টিম গোল এন্ড প্রসেস গুলো কি কি, আইডেন্টিফাই দ্য প্রবলেম, কনসিডার সলিউশন, অ্যাকশন, ফলো আপ। তাহলে এই কথাটাকে বোঝা যাচ্ছে যে আমরা যখন টিমের একটা গোল থাকে, সবাই মিলে যখন কাজ করছি, তার সেই কাজের মধ্যে গোলটা কি। প্রথম কথা হচ্ছে, আমি যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, তাহলে ওই ওয়েবসাইট গুলোর প্রবলেম গুলো নিয়ে চিন্তা করি যে এইটা এই ধরনের প্রবলেম, এইভাবে কিভাবে সলভ করব, হ্যাঁ, ডিজাইন করব কিভাবে, এই সবগুলো আমাদের টিমে ডিসকাশন হয়। তো সেই ডিসকাশনের মধ্যে বলছে আইডেন্টিফাই দ্য প্রবলেম, কনসিডার দ্য সলিউশন, এবং সেই অনুযায়ী যেভাবে আমরা কনসিডার করলাম সেই অনুযায়ী সেটাকে অ্যাকশনে যাওয়া, এবং সেটা অ্যাকশনের পরে আবার টেস্ট করে দেখা যে ঠিক মতন গেল কিনা, সেটাকে ফলো আপ করা। তাহলে একটা প্রশ্ন যদি আছে যে টিমের গোল এবং প্রসেস গুলো কি, তাহলে এই চারটা পয়েন্ট লিখতে হবে। হ্যাঁ, তিনটা চারটা লিখতে পারলেই হবে। ওয়ার্কপ্লেস স্টাফ রেগুলেশন, অর্গানাইজেশন, কোম্পানিজ কোড অফ কন্ডাক্ট, তারপরে কমপ্লেইন্ট হ্যান্ডলিং ইত্যাদি। তার মানে বলছে যে একটা অর্গানাইজেশনে যে চলায়, যে প্রতিষ্ঠানটা চলে, তাহলে তাদের কিছু কোড অফ কন্ডাক্ট থাকে। তার মানে আচরণ কেমন হবে, কার সঙ্গে কেমন কথা বলবে। তার মানে এইটাকে সংক্ষেপে যদি বলি যে ইথিক্যাল বিহেভিয়ার। হ্যাঁ, আচরণটা করতে হবে ইথিক্যালি। হ্যাঁ, এইটা একটা ব্যাপার। তাহলে কারোর সঙ্গে মানে কোনো একটা প্রবলেম হলো, তাহলে তার সেই প্রবলেমটা সলভ করবো। সব প্রবলেম বলতে কি, দুইজনে কেওয়াজ হয়েছে, তাহলে সেই কেওয়াজটা মিট আপ করাও কিন্তু একটা প্রবলেম হ্যান্ডেলিং করা, সেই কাজটাও এখানে সলভ করার যে টেকনিকটা সেটা বলছে। সুতরাং ওয়ার্কপ্লেস স্টাফ রেগুলেশন মানে ওয়ার্ক প্লেসে যে স্টাফরা কাজ করবে সেইখানে নীতিমালা কেমন, সেখানে ড্রেস কোড কেমন, সেখানে আচরণগত বিষয়টা কেমন হবে, টাইম টেবিল মেনটেন করবে কেমন করে, এই কথাগুলো কিন্তু এখানে আসে। তাহলে গেল এখানে এই দুটা কথা। তারপরের অংশে যাই। এই যে এটাও ক্যারি আউট ওয়ার্কপ্লেস ইন্টারপ্রেশন, এইখানে যেটা আছে সেখানেও কিন্তু এই যে বোল্ড অ্যান্ড আন্ডারলাইন করা আছে, মানে পিসি যেটা পারফরমেন্স ক্রাইটেরিয়া, সে জায়গায় দেখা যায় রেঞ্জ অফ ভেরিয়েবলে বলা আছে সে ম্যানার কেমন হবে, না সেই আচরণ কেমন হবে, সেখানে বলেছে ইফেক্টিভ কোশ্চেনিং, অ্যাক্টিভ লিসেনিং, স্পিকিং স্কিলস। তার মানে বলা হচ্ছে যে আমরা যে জায়গায় আলোচনা করা হবে সেগুলো খুব অ্যাক্টিভলি ফলো করতে হবে, শুনতে হবে। তারপরে যদি কোনো প্রশ্ন করার প্রয়োজন হয় সিনিয়র বসের কাছে, তাহলে সেইটা যদি ইফেক্টিভ প্রশ্ন হয়, যে প্রশ্ন করলে পরে তার উত্তরটা শুনলে তার উপকারে লাগবে, স্কিল সম্বন্ধে বর্ণনা জানি করা হয়, এইটা বলেছে। ওয়ার্কপ্লেস প্রসিডিওর অ্যান্ড ম্যাটার, সেইখানে কি আছে নোট নিতে হবে, এজেন্ডা কি থাকে মিটিং এর বা আলোচনার, হ্যাঁ, সিম্পল রিপোর্ট কিভাবে তৈরি করতে হয়, জব শিট
হ্যাঁ গুলন কি, অপারেশনাল ম্যানুয়াল গুলন কি, ব্রোশিয়ার থাকে সেগুলোর কথা বলেছে, এবং অস ইনফরমেশন, অস বলতে বোঝাচ্ছে যে সেফটি বিষয়টা, যেমন প্রত্যেকটা জায়গায় যখন আমরা কাজ করি তখন আমাদের ড্রেস কেমন হবে, তার মানে কি আমরা প্রোটেক্টিভ ডিভাইস পিপিই ব্যবহার করব, সানগ্লাস ব্যবহার করা লাগলে সেটা, হেলমেট ব্যবহার করলে লাগলে সেটা, এই বিষয়গুলোর কথা বলেছে। এবং স্পেশালি অস সম্বন্ধে অনেক সময় জানতে চাইতে পারে যে অস কি, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, হেলথ অ্যান্ড সেফটি, এখানে লেখা আছে OSH, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, লেখার সময় লিখছে সেফটি অ্যান্ড হেলথ, তার মানে ওই যে যেখানে কাজ করব সেই জায়গায় তার স্বাস্থ্যগত সচেতনতা এবং সেফটি দুটাই মেজার করার প্রয়োজন আছে অবশ্যই। অ্যাপ্রোপ্রিয়েট সোর্স গুলো কি কি, HR ডিপার্টমেন্ট, ম্যানেজার এবং সুপারভাইজার, এই তিনটা বিষয় এখানে আছে। সিমিলারলি এরকম যদি পরের অংশটায় যাই, এই যে এখানে, সেখানেও কিন্তু এই অংশটুকু দেখলে হবে। আরো যেহেতু ডিটেলস কিছু বলা লাগে আমি সেটা পরে বলবো। এই যে ডকুমেন্ট বলতে কি বোঝায়, ডকুমেন্ট বলতে পোর্টফোলিও বুঝায়, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট বুঝায়, টাস্ক প্রপোজাল বুঝায়, এই কথাগুলো নিয়ে বলতে হবে। পার্সোনাল আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, তারপরে ভ্যালিডেশন সোর্স কোনটা, চেম্বার অফ কমার্স, রিলেটেড অ্যাসোসিয়েটেড হাই আমার মনে হয় সময়টা শেষ হয়ে গেছে। নেক্সট ডেতে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এখানেই শেষ করছি, নেক্সট ডেতে আলোচনা করতে চাচ্ছি, কারণ সময় নাই। ঠিক আছে, ওইটুকু দেখলে হবে আপাতত। আর এটা নিয়ে আরেকটু কথা আমি বলবো, সেটা ইনশাল্লাহ বৃহস্পতিবার বলবো। ঠিক আছে, তাহলে আজকে আপাতত এই পর্যন্ত থাকি, যেহেতু সময়টা শেষ হয়ে গেছে, তো একটু পরে ক্লোজ হয়ে যাবে, সেজন্য আমি আর বাড়ালাম না। কিন্তু দেখতে হবে কোথাও থেকে, সেটা আমি দেখাই দিলাম যে CS থেকে একটু দেখলেই হবে আপাতত। তো ঠিক আছে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।